This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ওপার বাংলায় কি চলছে বারবার করে আপনাদেরকে জানাচ্ছি কি চলবে আবার ওপার বাংলায় যে উস্কানি সেই উস্কানির জিগিরকে আরো যেন বারবার অন্ত দেওয়া হচ্ছে ওপারে লং মার্চ আপনাকে জানি নাকি ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির 3 সংগঠনের নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হবেন বিএনপির 3 সংগঠন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা 3 জায়গায় সমাবেশ ঢাকার নয়াপল্টনের পর ভৈরবে সমাবেশ এবং শেষে আখাউড়ায় স্থলবন্দর মাঠে সমাবেশের পর শেষ হবে লং মার্চ সড়ক পথে নারায়ণগঞ্জ ও নরসিংদী হয়ে সন্ধে নাগাদ লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছবে কর্মসূচিতে বিএনপি সরাসরি থাকছে না তাই কোনো সমাবেশে বিএনপির প্রধান নেতারা কেউ থাকবে না বলে খবর যুদ্ধ জিগির তুলে বিএনপির লং মার্চ ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল রিজভির মুখে রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি সেই স্বাধীনতা আবার বিক্রি করব দিল্লির কাছে কোনো মতেই আত্মসমর্পণ নয় আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফালন বিএনপি নেতার ভয় পেয়ে বিএনপি যুগ্ম মহাসচিবের বেপরোয়া আক্রমণ উঠছে প্রশ্ন রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের মাঝে নেই মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন আসেন উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো ললিপপ খাবো না তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো আমরা সেটা খাবো না সব মিলিয়ে ঠিক কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি একদিকে লং মার্চ অন্যদিকে ভারত বিদ্বেষ ক্রমশ প্রকট হচ্ছে কি ছবি উঠে আসছে একবার বোঝার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সিজার আমরা এর আগে দেখেছি রিজভি তিনি একটু বেশি কড়াভাবে বার্তা দিতে চাইছেন কেন দিতে চাইছেন অবশ্য তিনিই জানেন কিন্তু মাঝে মধ্যেই বলছেন যে ভারত ওড়িশা বাংলা দখল করবেন কখনো বলছেন 7 সিস্টার্স দখল করে ফেলবেন এবার লং মার্চ যদিও বলা হয়েছিল বিএনপির কেউ সেখানে প্রতিনিধিত্ব করছে না কিন্তু সেই বিষয়টাও সামনে আসছে সব মিলিয়ে কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি এটা কি একেবারেই ফাঁকা আওয়াজ বলে মনে হচ্ছে দেখো ফাঁকা আওয়াজ নয় কার্যত বিএনপি বাংলাদেশের বুকের হাসিনা সরকার চলে যাওয়ার পর বিএনপি কিন্তু মূল স্রোতের যদি কোনো রাজনৈতিক দল বলা হয় সেটা বিএনপি এবং সেই জায়গা থেকে বিএনপি আজকে যে লং মার্চের ডাক দিয়েছে সেটা মূলত তাদের 3টে শাখা সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই 3টে শাখা সংগঠনের ব্যানারে এই লং মার্চ যেটা নয়াপল্টন থেকে ঢাকার নয়াপল্টন থেকে রওনা হয়ে আজকে সন্ধ্যেবেলায় আখাউড়া স্থলবন্দর যেটা আমাদের ত্রিপুরার ঠিক উল্টো দিকের সীমান্ত বাংলাদেশের সীমান্ত এলাকা সেখানে পৌঁছবে মূলত আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হিন্দু জাগরণ মঞ্চের যে বিক্ষোভ সেই বিক্ষোভকে কেন্দ্র করে তারা এই পাল্টা কর্মসূচি নিয়েছে এবং যে উগ্র ভারত বিদ্বেষের কথা আমরা শুনতে পাচ্ছি বিএনপির যুগ্ম সচিব রাহুল কবির রিজভির মুখে সেটা কোথাও হয়তো বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজি কারণ গত কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি খুব পরিকল্পিতভাবে মৌলবাদীরা বাংলাদেশের বুকে উগ্র ভারত বিদ্বেষের বীজ বোনার কাজ শুরু করেছে এবং সেই ভারত বিদ্বেষকে হাতিয়ার করেই বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে রাহুল রিজভির বয়ান যেটা শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে কার্যত সেটা বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজি বলেই মনে করছেন সে দেশের যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন কারণ এই মৌলবাদীদের পাশাপাশি বিএনপি যদি চড়া সুর না দেখায় তাহলে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং সেই জায়গা থেকেই ভারত বিদ্বেষকে হাতিয়ার করেই পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় আসার লক্ষ্যে এগোচ্ছে এবং সেখানে তাদের মূল হাতিয়ার কিন্তু ভারতের বিরুদ্ধে এই বিষোদ্গার এবং ভারত বিদ্বেষ সেখানকার মানুষের মধ্যে ঢুকিয়ে যাওয়া এবং সেটাই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির চালিকা শক্তি এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে সিজার ছোট করে একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আখাউড়া যেখান থেকে ত্রিপুরার ডিস্টেন্স হচ্ছে মাত্র 28 মিনিট তো সেইখানে দাঁড়িয়ে আজ ত্রিপুরা পুলিশ বা আগরতলা পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে কোনো ধরনের বিদ্বেষ কোনো ধরনের হিংসা না ছড়ায় দেখো অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে এপারে অর্থাৎ আমাদের ভারতীয় ভূখণ্ডে ত্রিপুরা সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে তার কারণ
28 মিনিটের দূরত্ব থেকেও বড় কথা, ত্রিপুরার যেখানে এই স্থলবন্দর রয়েছে আখাউড়া স্থলবন্দর, এবং সেখান থেকে যাতে সেই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ বিএনপির এই লং মার্চকে কেন্দ্র করে ভারতীয় ভূখণ্ডে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না সৃষ্টি হয়, সেখানকার উস্কানিতে যাতে ত্রিপুরায় কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। ভারত বিদ্বেষের বিষ একেবারে বিএনপি নেতা রুহুল রিজভির মুখে, এর আগেও তিনি ভারত বিদ্বেষমূলক বহু মন্তব্য রেখেছেন, শোনাবো তিনি কি কি বলেছিলেন ভারত সম্পর্কে। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তরুণ চক্রবর্তীর সঙ্গে এবং তার সঙ্গে কথা বলবো। সাংবাদিক তরুণ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। তরুণবাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে এই যে বারবার করে ভারত বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে, ভারত বিদ্বেষী মন্তব্য দেখা যাচ্ছে, এর মূল কারণটা কি? এত কেন বারবার করে এই ভারত বিদ্বেষী মন্তব্য তারা করছেন? বারবার করে লং মার্চ একের পর এক ডাক দেওয়া হচ্ছে কেন? এর নেপথ্যে ঠিক কারণটা কি? এর নেপথ্যে আমার যেটা মনে হয়, বাংলাদেশের মানুষ বিভিন্ন সমস্যায় এখন জর্জরিত। জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে। পাকিস্তান যেভাবে ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব তাদের নিজেদের ইমেজ ধরে রাখার চেষ্টা করেন, ঠিক সেইভাবে বাংলাদেশও শুরু হয়েছে ভারত বিদ্বেষের কথা বলে, ভারতের বিরোধিতা করে সেখানকার যে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আড়াল করার একটা চেষ্টা, সেটাই চলছে আমার ধারণা। এবং বাংলাদেশের মানুষদের মধ্যে কিছুটা ধর্মীয়, কিছুটা সামাজিক কারণে কিছু মানুষের মধ্যে ভারত বিদ্বেষ রয়েছে এবং তার পিছনে নানা রকম যুক্তি, পাল্টা যুক্তি রয়েছে। কিন্তু সে যাই হোক, বাংলাদেশের এই যে সার্বিক ব্যর্থতা, জিনিসপত্রের অগ্নিমূল্য, কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা এবং দেশটার মধ্যে যে অস্থিরতা রয়েছে, মৌলবাদ মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে সেখানে। এবং এই সময়টাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা ভারত বিদ্বেষকে পুঁজি করে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছে বলে আমার মনে হয়। চয়নিকা, বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তরুণ চক্রবর্তীর সঙ্গে, সাংবাদিক তরুণ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট গেস্টরা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আপনাকেও স্বাগত TV9 বাংলায়। এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিজারও রয়েছেন। প্রথমে একটু আমি অনিকবাবুর সঙ্গে কথা বলি। অনিকবাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে এই যে বারবার করে লং মার্চ, এই যে হুঙ্কার, বারবার করে এই ধরনের মন্তব্য ভেসে আসছে কেন? মানে তারা কি বারবার করে কোথাও একটা ভয় দেখানোর চেষ্টা করছে, নাকি তারা নিজেরা ভীত তাই জন্য এই ধরনের মন্তব্য বারবার করে করছে তারা? দেখুন, বাংলাদেশের রাজনীতি অনেকটা এখন পাকিস্তানের রাজনীতি যেরকম দেখতে পেয়েছি আমরা, সেই রকম খাতেই বইছে। অর্থাৎ যে যত ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে পারবে, সে বাংলাদেশে এখন তত বেশি বাংলাদেশি রাজনীতিতে কলকে পাবে। বিএনপির এই যে আজকে যে লং মার্চ 3টি শাখা সংগঠনে, আজকে ঠিক এটা তারই ফসল। অর্থাৎ ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিদ্বেষী জিগির, এটা বজায় রাখো। আগামী দিনে যদি নির্বাচন হয় তখন বিএনপিকে এর ডিভিডেন্ডটা বিএনপিকে পেতে হবে। এবং বিএনপির যে নেতারা বিভিন্ন সময়ে খুব উস্কানিমূলক যে মন্তব্য করছেন, সেটাও বিএনপির ভেতরেও কিন্তু একটা রাজনৈতিক ক্ষমতা দখলের একটা লড়াই চলছে। অর্থাৎ বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে কে রাজনৈতিকভাবে গুরুত্ব পাবে? রিজভি সেই চেষ্টা করছেন বা অন্যান্য নেতারাও সেই চেষ্টা করছেন। এবং যেটা ঘটনা, যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যা,
জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেই সমস্যা থেকে, এই সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর জন্যই ভারত বিদ্বেষটাকে বজায় রাখা হচ্ছে, এবং এটা আগামী দিনে বজায় রাখা হবে, এবং এটা হয়তো আরও তুঙ্গে নিয়ে যাওয়া হবে। ভারত বিদ্বেষকে জারি রেখে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা তোলার চেষ্টা করবে, সেইটাই আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। প্লিজ আপনাদের সঙ্গে থাকুন আপনি। আমি একটু দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কর্নেল দীপ্তাংশ চৌধুরী, কর্নেল চৌধুরী, আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি, আমার সঙ্গে তন্নিষ্ঠা রয়েছে। আভ্যন্তরীণ যে সম্পর্ক আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশকে ভারত একদম সরাসরি বার্তা দিয়েছে, এই জায়গাটা আমি পরে আসব, কিন্তু প্রথমেই যে জায়গাটা একটু হলেও আমাদের সবাইকে ভাবাচ্ছে তা হচ্ছে যখন রাষ্ট্রের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা তৈরি হয়, তখন যে সমস্ত জঙ্গি সংগঠন থাকে তারা অ্যাক্টিভ হয়ে যায়, তাদের স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। সেই খবর আমরা বারবার সামনে এনেছি। সেটা সিমি সেল হতে পারে, সেটা জেএমবি স্লিপার সেল হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের তো একটা দীর্ঘ জায়গা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, যেটা আবার এই রাজ্যে পড়ে। এই জায়গাগুলো মানে সুরক্ষিত রাখা কিভাবে সম্ভব, আপনি একজন কর্নেল হিসেবে কি বলবেন? দেখুন, ভারতের ইমিডিয়েটলি যে বর্ডার, তাই নিয়ে খুব চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমরা এমন একটা রাষ্ট্রের পাশে আছি, সেই রাষ্ট্রে মানে টোটাল পপুলেশন হচ্ছে প্রায় 17 কোটি। আপনি ঠিক বলেছেন, যদিও আমাদের 4000-এর ওপরে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে আমাদের, সেইখানে ইমিডিয়েটলি আমাদের এত চিন্তা করা দরকার নেই। কিন্তু ইউনিস সরকারকে ভাবতে হবে, যে রাষ্ট্রে উনি এখন ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছেন, সেটা 1947-এর পর যে 71-এর মধ্যে যে অবস্থায় সেই সময় ইস্ট পাকিস্তান ছিল, বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চায় কিনা, বাংলাদেশকে আবার পাকিস্তানে যে সামরিক বাহিনী তার নিচে আবার সেই দিনগুলোকে মনে করে আবার সেইখানে ফেরত যেতে চায় কিনা, সেটা ইউনিস গভর্নমেন্টকে ভাবতে হবে যে 30 লক্ষ লোকের যে নির্যাতন এবং তাদের যে মারা হয়েছিল, এবং 2 লক্ষ নারী নির্যাতন হয়েছিল, এবং কিভাবে নির্যাতন হয়েছিল এবং কারা করেছিল, সেই পাকিস্তান সামরিক বাহিনী তাদের সঙ্গে আর তারা বন্ধু হয়ে গেল। এবং যে বন্ধু দেশ ভারতবর্ষ, যাদের হাত দিয়ে জন্ম পেল বাংলাদেশ, এবং 17,000 প্রায় সৈনিক, তার থেকে ওপর যে বন্ধু দেশের একটা নতুন দেশ যেটা হলো, তার জন্য প্রাণ দিল একটা অন্য দেশের জন্য, এবং আজ পাকিস্তান তাদের কাছে খুব প্রিয় হয়ে গেল। একদম আপনার সঙ্গে আমরা কথা বলতে থাকবো, প্লিজ আপনি আমাদের একটু সঙ্গে থাকুন।